সর্বপ্রথম ঐতিহাসিক 21-22 শবাত ইনসাস সাহেবের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, যেভাবে ভালোবাসা নিয়ে সেই ঐতিহাসিক ইসাল সাহেবের মানুষজন বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছে, আগত মেহমানদের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। আবারও আসলে এই দরবার একটা প্রাচীন দরবার, ইতিহাসের পাতায় যে দরবারের নাম 800 বছর ধরে লিপিবদ্ধ হয়ে আছে। এই 800 বছর ধরে শুধু বাংলা না, ভারত উপমহাদেশে এই দরবার ইসলামের খেদমাত, দিনের খেদমাত, সুন্নিয়াতের খেদমাত করে আসছে। তা সেই প্রাচীনতম দরবারের পূর্বপুরুষদের সেই দেখানো সেই ধারা, সেই রাস্তা, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের রাস্তা, সেই রাস্তাতেই ভালোবাসা নিয়ে ছুটে আসে প্রেম, ভক্তি, মহাব্বত। আপনারা দেখছেন যেভাবে রমাদান শরীফেও দ্বিতীয় দিনে মানুষের ভিড়, উপচে পড়া যেভাবে ভিড় হয়েছে, আমি তো ভাবছিলাম হয়তো লোক হবে না। যেভাবে বেলা 10টা-11টার সময় খুব ফাঁকা ধুধু করছিল ময়দান, রাস্তাঘাটে হয়তো সেভাবে লোককে দেখাই যাচ্ছিল না। হয়তো এমনি সময় 2-4 লোক দেখা গেল। ইসাস সাহেবে যে ওইভাবে রাস্তাঘাট ফাঁকা 11টা, 12টা, 1টার দিক, 1টা না 12টা পর্যন্ত, অবাক। বাট আসরের আগে থেকে যেভাবে ধীরে ধীরে লোকের একটা সমাগম, আল্লাহ পাকের খাস দয়া, খাস রহমত, মানুষের অন্তরে যেভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা নিয়ে ছুটে এসেছেন, ভালোবাসা নিয়েই যাবেন। এবং নিজের চরিত্র এই দরবারে এসে পরিবর্তন করে খালেস দিলে তওবা করে যান, এই আশাটাও আল্লাহ আমাদের হেদায়েতের রাস্তা বানিয়ে দেন। আর যদি সেই ভালোবাসা নিয়ে আসেন, আল্লাহ আমাদের আশাটাও তো নাজাতের জারিয়া বানিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই ভালোবাসার জায়গায় মজবুত হয়ে চরিত্রটা বদলে মুরিদ, পরিচিত মুরিদের মতন হয়েই কিছু নিয়ে যান, তাহলেই জীবনটা সার্থক হবে। এই আশা মুরিদদের। রাজ্য সরকারের উন্নয়ন কেমন দেখছেন? সেটা আপনারা ভালো বুঝবেন, আপনারা ভালো বুঝবেন। মিডিয়া যেভাবে বিগত দিন কভারেজ করেছেন, আজকেও করছেন, আপনারা বিগত দিন বা আজকের এই সমস্ত বিষয়গুলিকে তুলে ধরলে জনগণ বুঝবে কীভাবে কী আছে না আছে। এটা আমার নতুন করে বলার কিছু না, আর আমি বলতেও চাইছি না। কেন, মেহমান তো রাজ্য সরকারের না। আমাদের কতটা পরিষেবা ডেভেলপ করতে পেরেছি, নিজেরা মেহমানদের কতটা পরিষেবার উন্নতি ঘটাতে পেরেছি, এটাই আমাদের সমালোচনা, পর্যালোচনা, আত্মসমালোচনা, আত্মসমীক্ষা আমার মনে হয় নিজেরা করলেই ভালো হয়। বিগত দিন কতটা করতে পেরেছি, আজ কতটা করে উঠতে পেরেছি, বা আমাদের যে ভুলগুলি হচ্ছে, আমরা পীরজাদা হিসাবে, এই ফ্যামিলির মেম্বার হিসাবে আমরা কোন জায়গাটায় কমই হয়ে যায়, সেটা আমাদের রিকভার করাটা আমি মনে করি আমাদের উচিত বলে আমি মনে করছি। সাথে সাথে তিনি করছেন তার নৈতিক দায়িত্ব, ওটা তিনি করে থাকেন সব জায়গায়। তিনি আবার ভিন্ন জায়গার সাথে এই জায়গাটাকে কতটা তিনি সামঞ্জস্যতা রেখে তিনি ডেভেলপ করছেন, সেটা তাঁর দলের কর্মীরা বা যারা দায়িত্ব নিয়ে এখানে কাজগুলি করছেন, আমাদের কাছে এর উত্তরটা সুন্দরভাবে পাবেন। টয়লেট কতটা করেছেন বা কী করেছেন, আমি মনে করি আমাদের আগে থেকে আমাদের নিজেদের এগুলোর দিকে নজর দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, বিগত দিনের থেকে এবছর অনেকটা ডেভেলপ নিজেরা ভাইরা বা ফ্যামিলি আমরা সবাই মিলে করতে পেরেছি। আর যেভাবে মেহমানদের পরিষেবা, খাওয়া দাওয়া, ইফতারি থেকে শুরু করে পানি, খাওয়া দাওয়া, সর্বদিকটা আলহামদুলিল্লাহ অনেক 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 ডেভেলপ। এত পরিমাণ ইফতার দেওয়া হতে মানুষজন নিয়ে উঠতে পারছে না, লাস্টে মানুষ বলতে আমার নমুনা। সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট। তাহলে ওনার যেটা দায়িত্ব সেটা উনি ভালো বোঝেন, যেভাবে উনি কাজ করবেন সেটা জনগণ সেভাবে বিচার করবে। আমার মনে হয় যারা দায়িত্বে আছেন দরবারে ওই সমস্ত বিষয় নিয়ে করছেন, তাদের কাছে প্রশ্ন করলে উত্তরটা সুন্দর পাবে। আগামীকাল একরকম জনসমুদ্রের হতে পারে, সেইভাবে যারা বাইক চালিয়ে আসবে বা গাড়ি ড্রাইভিং করে আসবে, সেটা বিগত দিনের মধ্যে বার্তা ছিল। গতকালকে লোক তুলনামূলক একটু কম ছিল, যেটা সত্যি 21শে ফাল্গুন অনেকটাই কম ছিল। তারপর আফতারের সময় লোকজন হলো, বেশ গভীর রাতে একটু লোক হালকা হয়ে গিয়েছিল। বাট আজকে যেভাবে ভিড় আসরের পর আগে থেকে সত্যি অবাককর। আমি একটু আগে জিয়ারাতে গিয়েছিলাম, রাস্তায় তো মনে হচ্ছে না যে রমাদান শরীফ এটা, যেভাবে লোকের উপচে পড়া ভিড়। আমার তো মনে হয় ইসাস সাহেবের শেষের দিনে যেভাবে একটা গ্যাদারিং থাকে, ঠিক সেরকম একটা অনুভব হলো। আর আগামীকাল শেষ দিন, আরও লোকের সমাগম হবে ইনশাআল্লাহ। বার্তা এটাই থাকবে, বাইক নিয়ে যারা আসছেন অবশ্যই মাস্ক বি হেলমেটটা ব্যবহার করবেন। অনেক সময় আমরা পুলিশ প্রশাসনের উপর রাগান্বিত হয়, বাট প্রশাসনের
হেলমেট পরে আসলো কিছু ওনাদের যায় আসে না, না পরে আসলেও যায় আসে না, তারপরও কড়াকড়ি করে কেন আল্লাহ পাক হেফাজত করেন। যদি একটা অঘটন ঘটে যায় একটা মানুষের জীবনের ক্ষতি হয়ে যায়, সেজন্য এটা তাদের একটা রুলস, মানে জনগণের সেবা দেওয়ার দায়িত্বের মধ্যে পড়ে বলে একটু কড়াকড়ি করেন। আমাদের উচিত হেলমেট ব্যবহার করা, মাস্ক বি সিট বেল্ট ব্যবহার করা এবং প্রশাসন ভাইদের সাথে কোঅপারেট করে। যদি বলে এই রাস্তাটা এখন নো এন্ট্রি আছে, দরবারে ঢুকান, এই বিভিন্ন রোডগুলি একটু ওই সাইড দিয়ে যান, আমাদের উচিত ওই দিক দিয়ে যাওয়া। কেন মানে দরবারের মুখটাই যদি রাস্তা ঘুরিয়ে দেয় নিশ্চয়ই ওই রাস্তা গ্যাদারিং হয়েছে বলে ঘোরাচ্ছে। আমরা যদি জোর করে আসতে যাই রাস্তাটা আরও গ্যাদারিং তৈরি হয়ে যাবে। তাই আমাদের তাদের কথা শোনা উচিত এবং প্রশাসন ভাইদের কাছে অনুরোধ থাকবে আমার, আপনারাও আমাদের সাথে সেভাবে কোঅপারেট করেন, জনগণকে সেভাবে পরিষেবা দেন, দিচ্ছেন আর একটু বেটার দেন। এবং জানবেন এটা হুগলি জেলা একটা ঐতিহ্য, পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি জেলা ঐতিহ্য, ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্য, তাই পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের একটা ঐতিহ্য, তাই সেটা সেভাবেই দেখা উচিত বলে মনে করি। হুগলি জেলার এই ঐতিহ্য পুরপুরা দরবার শরীফ, এখানে কিছু একটা যদি কোনো অঘটন ঘটে সেটা গোটা হুগলি জেলার দুর্নাম হবে, প্রশাসন ডিপার্টমেন্টের উপর আঙুল উঠবে এবং আমাদের ওপর উঠবে। তাই সকলকে মিলে সুন্দর পরিবেশ রাখতে হবে, প্রশাসন ভাইয়ের কাছে এই অনুরোধ। এই সালে শুরুয়াত কীভাবে? এসএসআর শুরুয়াত হয়েছিল ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ যুগ সংস্কার হযরত আব্দুল্লাহিল মারুফ মোহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, যাকে লোকে দাদা হুজুর নামে চেনে। এখন অনেককে দাদা হুজুর নামে অনেকে ডাকছেন, বাট মানে দাদা হুজুর বলে একজনকে এক কথায় চেনেন, তিনি হলেন ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। তবে যার দাদু হিসাবে সম্পর্ক হবে তিনি যদি আল্লাহর ওলি হন বা আলেম ওলামা, তাকে দাদা হুজুর বললেও একটা অসুবিধা নাই। কিন্তু দাদা হুজুর মানে লোক এই শব্দটা কানে পৌঁছালে কিন্তু ফুরফুরা শরীফের কথাই মানুষের মনের মধ্যে স্মরণ হয়। তাই তিনি এক বর্ণনায়, একটা খুব স্বল্প বর্ণনা এসেছে যে 1889 সন, কিন্তু সব থেকে বেশি যে বর্ণনা আছে 1891 সনে মাত্র 28 বাতার সাথে উনি শুরু করেছিলেন। 1922 সন পর্যন্ত এটা দায়রা শরীফের পাশে 6 নাম্বার মেম্বার যেটা কাদেমি খানকা শরীফের সামনে, ওখান থেকে পরিচালনা হয়েছে। কাদেমি খানকা শরীফ ছিল তখনকার মেম্বার। তারপরে 1922 সনে যখন আপনার টিনের আটচালা তৈরি হয়েছে, এর পিছনে বিরাট বড় ইতিহাস, সেটা মানে নেক্সট টাইম কোনোদের সুযোগ হলে বলবো। সেই 1922 সনে এই মানে টিনের আটচালার পর থেকে ওখান থেকে জলসা আজও ওইভাবে পরিচালনা হয়ে আসছে এবং বর্তমান যেটা একটা বৃহৎ রূপ নিয়ে নিয়েছে। ওই এক জায়গা থেকে মাহফিলটার কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। ওটা তো মূল দরবার আমাদের আছে আলহামদুলিল্লাহ, থাকবে ইনশাল্লাহ। আরও বিভিন্ন জায়গায় লোক বিভক্ত হয়ে গিয়ে, কেন এক জায়গা থেকে ট্যাকেল করা সম্ভব না, এত লোকের লক্ষ লক্ষ মানুষের খাওয়া দাওয়া থাকা, বিভিন্ন কিছু টয়লেট, উজুখানা, তাই বিভিন্ন জায়গায় বিভক্ত হয়। আদৌ সেভাবে আলহামদুলিল্লাহ বাংলা চলে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান তিনি কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন? বিভিন্ন বই আছে। দেখেন, স্বাধীনতা সংগ্রামী বলতে ময়দানে নেমে, ফিল্ডে নেমে লড়াই করাটা শুধু স্বাধীনতা সংগ্রামী নয়, যারা অ্যাডভাইস দিয়েছেন কিভাবে দেশকে স্বাধীন করা হবে। যেহেতু ওনার অফারটা ছিল 1939 সনে আর দেশ স্বাধীন হচ্ছে 1946 সনে, 8 বছর আগে। তাই ফিল্ডে নেমে উনি লড়াই করেছেন, এটা যদি ওনার নামে বলা হয় এটা ভুল হয়ে যাবে। আর দেশ 47-এ স্বাধীন হলো, এই দেশ স্বাধীনতার প্রক্রিয়াটা কিন্তু অনেক আগে থেকে পুরাতন কিন্তু ছিল। ওনার কাছে গান্ধীজি থেকে শুরু করে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম সাহেব, তাঁর থেকে শুরু করে এই সমস্ত বড় বড় মনীষীরা তাঁর কাছে আসতেন, তাঁর অ্যাডভাইস নিতেন। বড় বড় মনীষীরা এসে বসে তাঁর থেকে যুক্তি নিতেন এবং বলতেন, পীর সাহেব আপনার অনেক ভালোবাসার মানুষ, আপনি তাদের করে উদ্বুদ্ধ করেন ইংরেজদের বিরুদ্ধে মাঠে ময়দানে নামার জন্য। দাদা হুজুর জনগণকে উদ্বুদ্ধ করতেন, স্বাধীন করার জন্য তিনি অ্যাডভাইস দিতেন। তাঁর কাছ থেকে সৎ উপদেশ তাঁরা নিয়ে গিয়ে সেই অ্যাঙ্গেলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা প্রসেসিং তৈরি করতেন। সেই দিক থেকে ওনাকে বিভিন্ন বই পুস্তকে ফ্রিডম অফ ফাইটার, স্বাধীনতা সংগ্রামী বলে আখ্যায়িত করা হয়েছে। এর উপরে অনেক অথেন্টিক প্রমাণ আছে এবং অনেক বই পুস্তকে এই বিষয়ে লেখা আছে।